নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কোর্স 6-এর 2019 সালে যে সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে ডাব্লিউবি, ইউটিটি, ইপি ইউনিভার্সিটির আন্ডারে, অর্থাৎ বর্তমানে যেটা বিএসএই ইউনিভার্সিটি, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর এর আগে আমি 2018 সালে ভিডিও আপলোড করেছি, যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। নারীর ক্ষমতায়নে 4টি বাধার উল্লেখ করুন। নারীর ক্ষমতায়নে 4টি বাধা হলো, প্রথমে পিতৃতন্ত্র 1 নম্বর, 2 নম্বর পরিবার বন্ধন, 3 নম্বর বলা হয়েছে বাল্যবিবাহ এবং 4 নম্বর দারিদ্রতা। এরপরে ডি নম্বর প্রশ্ন বলা হয়েছে লিঙ্গ অচলাধ্যাস বলতে আপনি কি বোঝেন। তাহলে লিঙ্গ অচলাধ্যাস জিনিসটা কি, প্রথমে আমরা সেটা দেখে নিই একবার। এটার ইংলিশটা বলা হয়েছে হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট জেন্ডার ডিসক্রিমিনেশন। লিঙ্গ ছাঁচ নির্মাণকে প্রচলিত সমাজ ব্যবস্থায় এইভাবে নারী ও পুরুষের সামগ্রিক জীবনধারার যে ছকে বাঁধা বৈশিষ্ট্য গড়ে ওঠে, সেই বৈশিষ্ট্যগুলোকে অবলম্বন করে পরিবারে ছেলে ও মেয়েরা বা পুত্র সন্তান ও কন্যা সন্তান বড় হয়ে ওঠার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। এইভাবে পুত্র সন্তান ক্রমে পুরুষে এবং কন্যা সন্তান নারীতে পরিণত হয়ে ওঠার ছকে বাঁধা প্রক্রিয়াকে বা ছাঁচ নির্মাণের প্রক্রিয়াকে বলা হয় লিঙ্গ ছাঁচ নির্মাণ, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে, দেখো ইংলিশটা তোমরা দেখে নাও, হোয়াট ইজ জেন্ডার স্টিরিওটাইপিং। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে নারী শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লিখুন। আমরা সকলেই জানি যে নারী শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কি 19 শতাব্দীতে বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায় ছিলেন ভারতের প্রথম আধুনিক মানুষ। শিক্ষা, সাহিত্য, সমাজ এই 3 ক্ষেত্রে সংস্কারক হিসাবে তিনি সমান প্রাসঙ্গিক। বাংলার ইতিহাসে অন্ধকারাচ্ছন্ন 19 শতাব্দীর পরিবেশ দীর্ঘদিনের লালিত অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধাচরণ করে তিনি যেভাবে আধুনিক যুক্তিবাদী ও বিজ্ঞানসম্মত চিন্তাধারায় বাংলা তথা সমগ্র ভারতবর্ষকে প্রভাতের সূর্যোদয়ের আলোকে আলোকিত করতে চেয়েছিলেন, তা ভাবলে আজকেও বিস্মিত হতে হয়। শিক্ষা দর্শনকে বলছে রামমোহন রায়ের মতে জগতের কল্যাণ ও সমাজের কল্যাণ সাধন করাই শিক্ষার লক্ষ্য। তিনি মনে করতেন শিক্ষার উদ্দেশ্যই হলো মানুষের বুদ্ধির জড়তা দূর করা ও জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটানো। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন ও উন্নতি যাতে ঘটতে পারে সেই বিষয়ে তিনি সচেষ্ট ছিলেন। প্রাচ্য শিক্ষার আংশিক সংকীর্ণতা ও পাশ্চাত্য শিক্ষার উদারধর্মিতা লক্ষ্য করে তিনি চেয়েছিলেন আমাদের দেশের জন্য প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সঠিক সমন্বয় ও মেলবন্ধন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, আমাদের শিক্ষা সংস্কৃতি সব কিছু খারাপ নয়, যেগুলো ভালো সেগুলোকে গ্রহণ করতে হবে, আবার পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির খারাপগুলোকে ত্যাগ করে সেগুলোকে ভালো সেগুলোকে অবশ্যই গ্রহণ করতে হবে। সুচারুরূপে এই সমন্বয়ের মাধ্যমে নতুন ও আধুনিক চিন্তাধারা উদ্ভব হবে, যা ভবিষ্যতে বাংলা ও ভারতকে এগিয়ে যাওয়ার পথের সন্ধান দেবে। আমাদের দেশের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির ধারাকে পুনরুজ্জীবিত করে গতির সঞ্চয় করার জন্য পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের ধারার সঙ্গে এর যোগসাধন করতেই হবে। তিনি একদিকে যেমন বেদান্ত মহাবিদ্যালয় স্থাপন করেন, তেমনি অপরদিকে অ্যাংলো হিন্দু স্কুলও প্রতিষ্ঠা করেন। তিনি অনুভব করেছিলেন যে তৎকালীন প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে ভারতীয় সমাজের এই শতাব্দী প্রাচীন ঘুমকে ভাঙানো যাবে না। যুক্তিনির্ভর বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থার সফল প্রবর্তনের মাধ্যমে ভারতবর্ষ জগৎ সভায় তার যোগ্য স্থান খুঁজে নিতে পারবে। তাই যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃপক্ষ 1823 খ্রিস্টাব্দে প্রচলিত ধারা অনুসরণে হিন্দু পণ্ডিতদের পরিচালনায় সংস্কৃত কলেজে খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখনই রামমোহন ওই বছর 12 ডিসেম্বর তৎকালীন মুখ্য প্রশাসক লর্ড আর্মহার্স্টকে এক পত্র লিখে সংস্কৃত কলেজ স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ওই পত্রে তিনি লিখেছিলেন যে জাতীয় শিক্ষা ভারতবর্ষে হতে চলেছে, তাই দেওয়ার জন্য সরকার একটি সংস্কৃত বিদ্যালয় খুলছে। তাই জাতীয় প্রতিষ্ঠান তরুণ যুবকদের মনে ব্যাকরণের সূক্ষ্ম তত্ত্বে আর দার্শনিক শ্রেণীভেদে বোঝার করে দেবে, সমাজে তা কোনো কাজেই আসবে না। 2000 বছর আগে ভারতবর্ষে যা শেখানো হতো ছেলেরা তাই শিখবে।
উপরন্তু দার্শনিকদের অর্থহীন অন্তঃশাসন ও সূক্ষ্মতা চর্চা চলবে। সারা ভারতে তখনও যা চলছে, ইংরেজ জাতকে যদি চিরকালের মতো অজ্ঞ করে রাখার মতলব থাকতো, তাহলে কি অজ্ঞতা প্রসারী স্কুলমেনুদের সরিয়ে বেকনের দর্শনকে জায়গা দেওয়া হতো? এরপরে দেখো আরও কিছুটা লেখা আছে, এই জায়গাটা তোমরা একটুখানি দেখে নেবে। তারপরে বলা হয়েছে যে শিক্ষা বিস্তারের উদ্যোগ, এই পয়েন্টটা একটু বলি সম্পর্কে। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু বিদ্যালয়, যেটা হিন্দু কলেজ স্থাপিত হয়েছিল। এই বিদ্যালয় স্থাপনে রাজা রামমোহন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যদিও তৎকালীন অভিজাত সম্প্রদায়ের বিরোধিতার কারণে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা কমিটি থেকে নিজের নাম স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাহার করেন এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসাবে তার নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। 1822 খ্রিস্টাব্দে তিনি বাঙালি ছেলেদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। তার স্কুলের পাঠ্যতালিকায় তিনি আধুনিক বিষয়সমূহ যেমন জ্যোতির্বিজ্ঞান, কারিগরি বিদ্যা, ভলতেয়ারের তত্ত্ব, ইউক্লিডের জ্যামিতি প্রভৃতি অন্তর্ভুক্ত করেছিলেন। রামমোহনের উদ্যোগে 1825 খ্রিস্টাব্দে বেদ বিদ্যালয় স্থাপিত হয়। এখানে হিন্দু দর্শন ও সাহিত্যের সঙ্গে সঙ্গে পাশ্চাত্য দর্শন ও সাহিত্য পড়ানো হতো। এছাড়া বেদ বিদ্যালয় থেকে বেদান্ত বিষয়ে অনুবাদ, প্রকাশ ও প্রচার করা হতো। নারী শিক্ষা বিস্তারে রামমোহনের অবদান উল্লেখযোগ্য। মেয়েদের বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রণী। নারী শিক্ষার সপক্ষে উদাহরণ সংগ্রহ করে তিনি প্রমাণ করেছিলেন যে অতি প্রাচীনকাল থেকে সমাজে নারী শিক্ষার বিশেষ প্রচলন ছিল এবং নারীরা সমাজে বিশেষ মর্যাদা পেতেন। নারী জাতির উত্থানে রাজা রামমোহনের ভূমিকা। সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের সদর্থক ভূমিকা অনস্বীকার্য। সমাজে প্রচলিত অন্ধবিশ্বাস, কুসংস্কার, অনাচার ইত্যাদির বিরুদ্ধে তিনি জোরদার আন্দোলন শুরু করেছিলেন। নারী জাতির ওপর হিন্দু সমাজের বৈষম্যমূলক আচরণ, বাল্যবিবাহ, বহুবিবাহ, বৈধব্যের কঠোর কুইচ্ছা সাধন ইত্যাদি তাকে ব্যথিত করেছিল। তিনি বাল্যবিবাহ, বহুবিবাহ প্রথার ঘোরতর বিরোধী ছিলেন। তিনি বিধবা বিবাহের সক্রিয় সমর্থক ছিলেন। তৎকালীন সমাজে সতীদাহর মতো নিষ্ঠুর প্রথা নারী জাতির উপর চাপিয়ে দেওয়া এক চরম বৈষম্যমূলক আচরণ ছিল। যে এই সতীদাহ প্রথা নিবারণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তার প্রত্যক্ষ সমর্থন ছাড়া লর্ড বেন্টিংয়ের পক্ষে সতীদাহের ন্যায় সামাজিক কুপ্রথা আইন করে বন্ধ করা সম্ভব হতো না। হিন্দু সমাজে নারীরা যাতে তাদের ন্যায়সঙ্গত অধিকার পেতে পারেন সেই ব্যাপারে তিনি সক্রিয় ছিলেন। মেয়েরা যাতে সমাজে তাদের প্রাপ্য মর্যাদা অর্জন করতে পারেন সেদিকেও তার সজাগ দৃষ্টি ছিল। 1822 খ্রিস্টাব্দে তার লেখা নারীদের প্রাচীন অধিকারের বর্তমান সংকোচনের উপর সংক্ষিপ্ত মন্তব্য শীর্ষক পুস্তিকায় তিনি নারীদের সমানাধিকার প্রদান ও শিক্ষাদানের পক্ষে জোরালো সওয়াল করেন। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে যৌন নির্যাতনের প্রতিরোধ ও প্রতিকারে আইন নির্দেশিকা উল্লেখ করুন। যৌন নির্যাতনের প্রতিরোধ ও প্রতিকারে আইন নির্দেশিকাগুলোকে নিম্নে বর্ণনা করা হলো। অর্থাৎ কী কী আইন নির্দেশিকা আছে। 1 নম্বর বলা হয়েছে ভারতীয় দণ্ডবিধি আইন 1860, মানে ইন্ডিয়ান পেনাল কোড 1860, যেটা বলা হয়েছে এর মধ্যে ধারা সংখ্যা 294, অশ্লীল কার্য বা সঙ্গীত 327 বলা হয়েছে মহিলাদের শ্লীলতাহানির উদ্দেশ্যে আঘাত বা বল প্রয়োগ, 354 নম্বরটা হচ্ছে মহিলাদের শ্লীলতাহানি, 377 হচ্ছে ধর্ষণ, 279 মহিলাদের প্রতি অমর্যাদাকর উক্তি, অঙ্গভঙ্গি বা কর্ম ইত্যাদি। 2 নম্বর বলা হয়েছে যৌন হয়রানি সংক্রান্ত শিল্প আইনসমূহ। শিল্প বিরোধ আইন 1947, শিল্প আইন 1948, তারপরে বাগিচা আইন 1971, খনি আইন 1972, মাতৃত্বজনিত সুবিধা আইন 1961, বিড়ি ও সিগার কর্মী আইন 1966, সমমজুরি আইন 1976, মহিলাদের অশালীন প্রদর্শন আইন 1987। এবার আছে দিল্লি কিশোরী উত্ত্যক্তকরণ নিবারণ আইন 1988 প্রভৃতি। এতগুলো আইন প্রণীত হলেও সেগুলোর কোনোটিতে মহিলাদের যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ দায়ের করার কোনো সুনির্দিষ্ট পদ্ধতি উল্লেখিত নেই। বিষয়টি গুরুত্ব বিচার করে ও এই ব্যাপারে অসুবিধা দূরীকরণে ভারতের জাতীয় মহিলা কমিশন 2000 খ্রিস্টাব্দে একটি বিলের প্রস্তাব করেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা আইন প্রণয়ন
এ যাবৎ সম্ভবপর হয়ে ওঠেনি। এর পরবর্তী 3 নম্বর পয়েন্ট, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন 2012। বিভিন্ন সমাজাধিকার সংগঠন ও ব্যক্তির উদ্যোগে দীর্ঘ প্রচেষ্টার পর ভারতীয় আইনসভা 19 জুন 2012 তারিখে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন 2012 অনুমোদন করে। এই আইনে শিশুদের উপর সংঘটিত কী কী নিপীড়নমূলক কর্ম যৌন অপরাধের পর্যায়ে গণ্য করা হবে সে সম্পর্কে বিশদ ব্যাখ্যা করা হয়েছে এবং তার জন্য সুস্পষ্ট শাস্তির বিধান উল্লেখিত হয়েছে। 4 নম্বর পয়েন্ট বলা হয়েছে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন 2006। নাবালক নাবালিকা অবস্থায় বিবাহ যৌন নিপীড়নের সুযোগ সৃষ্টি করে। একটা সময় মেয়েদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা করার জন্য কম বয়সে বিবাহ দিয়ে তাদের পিতামাতা দায়মুক্ত হতেন এবং বাল্যবিবাহ কুপ্রথায় পরিণত হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে দরিদ্র ও কার্যকারীভাবে নিরক্ষর পরিবারগুলোর নাবালিকা কন্যার বাল্যবিবাহের শিকার হয়। এই প্রথা বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে যৌন নিপীড়ন ও শিশু পাচারের মতো জঘন্য অমানবিক কর্মের সুযোগ সৃষ্টি করে দেয়। এই আইন প্রণয়নের পর 10 বছর অতিক্রান্ত হলে ভারতীয় সমাজে বিশেষত গ্রামাঞ্চলে এই প্রথা এখনও যথেষ্ট পরিমাণে কার্যকরী এবং প্রতি বছর বহু সংখ্যক মেয়েকে বাধ্যতামূলকভাবে বিদ্যালয় পরিত্যাগে বাধ্য করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের উন্নতির ক্ষেত্রেও অন্তরায়। তবে আশার কথা, সম্প্রতি কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো এই আইন প্রয়োগের বিষয়ে সচেষ্ট হয়েছেন ও তার প্রভাবও পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে দেখবে যাতে বাল্যবিবাহ রোধ করা যায় সেরকম বিভিন্ন রকম স্টেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে এবং রাজ্য সরকার থেকে। এর ফলে অল্প বয়সে শিশুদের বিবাহের পরিমাণটা অনেক পরিমাণে কম দেখা যায় এখন। 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে স্বাধীনতার পর থেকে বিদ্যালয় পাঠ্যক্রমের কাঠামোতে লিঙ্গবোধের নির্মাণ সম্পর্কে আলোচনা করুন। 1975 খ্রিস্টাব্দের প্রথম NCERT একটি পাঠ্যক্রম কাঠামো তৈরি করে যার উদ্দেশ্য ছিল 10 বছরের মাধ্যমিক শিক্ষার দিক নির্দেশন করা। সেই কারণে এর নাম দেওয়া হয় দ্য কারিকুলাম ফর দ্য 10 ইয়ার স্কুল, এ ফ্রেমওয়ার্ক 1975। এই কাঠামোর মূল লক্ষ্য ছিল CBSE পরিচালিত সারা দেশের মাধ্যমিক শিক্ষার সংস্কার করা। 3টি বৈশিষ্ট্য সচেতনভাবে এই পাঠ্যক্রম কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয়, যথা বিভিন্ন রাজ্যে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রম কাঠামোটি প্রয়োগ করার ক্ষেত্রে চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী নমনীয়তা অনুসরণ করার নীতি, নির্ধারিত পাঠ্যক্রম ও গুপ্ত পাঠ্যক্রমের মধ্যে ফারাক যথাসাধ্য কমিয়ে আনা। তারপরে বলা হয়েছে যে প্রয়োগ করার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক নীতি গ্রহণ করা। এরপরে কি বলা হয়েছে দেখো দেখিনি। তারপরে বলা হয়েছে এর মধ্যে গুপ্ত পাঠ্যক্রমের বিষয়টি পরে স্বতন্ত্রভাবে এই পরিচ্ছেদের আর একটি অংশে অনুশোচন ও আলোচনা করা হবে। শুধু এটুকুই বলা যথেষ্ট যে নির্ধারিত পাঠ্যক্রম পঠন পাঠনের মাধ্যমে শ্রেণীকক্ষে প্রয়োগ করার সময় বিদ্যালয়ের মান, দৃষ্টিভঙ্গি, কল্পিত চাহিদা ইত্যাদির ভিত্তিতে অনেকটাই পরিবর্তন হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে আরও বেশি পরিবর্তন হয় এই গুপ্ত পাঠ্যক্রম। সুতরাং পাঠ্যক্রম কাঠামোতে সরাসরি লিঙ্গ বৈষম্যের প্রসঙ্গ না থাকলেও সম্ভবত কাঠামো রচয়িতাদের চিন্তায় বিষয়টি ছিল। প্রয়োগের যে দিকটি সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক নীতির কথা বলা হয়েছে সেটি বিষয়ভিত্তিক গুরুত্ব, পিরিয়ড ও সময়ের বন্টন ইত্যাদি বিষয়ে নানা, যা স্বাভাবিকভাবে বিদ্যালয়গুলো বেলায় কঠোরভাবে মেনে চলা সম্ভব বা উচিত কোনোটিই নয়। 1975 খ্রিস্টাব্দের পর 1988 খ্রিস্টাব্দে NCERT আবার একটি পাঠ্যক্রম কাঠামো প্রকাশ করে, তবে এই কাঠামো মূলত 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির কার্যকর রূপ দেওয়ার প্রয়াস হিসাবে রচিত হয়। দ্য ন্যাশনাল কারিকুলাম ফর এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, এ ফ্রেমওয়ার্ক নামে পরিচিত কাঠামোতে সরাসরি মেয়েদের শিক্ষা সম্পর্কিত কোনো স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির প্রকাশ নেই। অর্থাৎ 1975 খ্রিস্টাব্দ থেকে যে কমন স্কুল কমন কারিকুলাম এর নীতি প্রচলন হয় এবং জাতীয় শিক্ষানীতিতে তার সমর্থন পাওয়ার উক্ত পাঠ্যক্রম কাঠামোতে নতুন করে উল্লেখ করার প্রয়োজন ঘটেনি। তার একটি কারণ মেয়েদের আরও বেশি সংখ্যক বিদ্যালয় শিক্ষায় অংশগ্রহণ করা ও শিক্ষা সমাপ্ত করা সমস্যা তখনও যথেষ্ট জোরালো।
1998 খ্রিস্টাব্দ থেকে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা নতুন করে পর্যালোচনা শুরু হয়। এনসিইআরটির উদ্যোগে এই পর্যালোচনা রাজ্যে রাজ্যে অনেকগুলি আলোচনা সভা ও নানা বিশেষজ্ঞ সরকার এবং এনসিইআরটিগুলোর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। 1988 খ্রিস্টাব্দের পাঠ্যক্রম কাঠামো যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করলেও সিদ্ধান্ত হয় যে আরও অনেক কিছু বাকি আছে। কাজে এই সমস্ত প্রক্রিয়ার ফলে 2000 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আর একটি জাতীয় পাঠ্যক্রম কাঠামো। এই কাঠামো পূর্ববর্তী নীতি থেকে সরে আসেনি বা তাকে বর্জন করেনি, তাকে আরও সম্প্রসারিত, যুগোপচারী ও শক্তিশালী করেছে। বিদ্যালয় শিক্ষা ও পাঠ্যক্রম ছেলে ও মেয়েদের সমতা রক্ষার নীতি থেকে বিচ্যুত না হলেও এখানে মেয়েদের প্রতি আরও একটু প্রগতিশীল মনোভাব প্রকাশ পেয়েছে। দেখো, এরপরে বলেছে এনসিএফ 2000-এ কী বলা হয়েছে, সেটা ইংলিশে লেখা আছে, সেটাকে আমি বাংলা যেটা আছে সেটাই বলছি তোমাদের। নারী ও পুরুষের সমতা ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার হিসাবে গৃহীত। তাছাড়াও মহিলাসহ জনগণের পিছিয়ে পড়া অংশের সংরক্ষণমূলক বৈষম্যের অধিকারও স্বীকৃত। 1968 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি শিক্ষার সুযোগ সমতা থেকে 1986 খ্রিস্টাব্দে শিক্ষানীতিতে নারীর সাম্যের জন্য ও ক্ষমতায়নের জন্য শিক্ষা এই নীতিতে সরে এসেছে। উপরোক্ত উক্তির কার্যকরী রূপদানের জন্য 2000 খ্রিস্টাব্দে পাঠ্যক্রম কাঠামোর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে যে সমস্ত বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে সেগুলি হলো: শিক্ষাকে এমনভাবে পরিচালিত করতে হবে যেন আরও বেশি সংখ্যক মেয়ে তাতে অংশগ্রহণ করতে পারে। বিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে সমস্ত রকম লিঙ্গ পক্ষপাতিত্ব আর লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। পাঠ্যপুস্তক থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। পঠন পাঠনশীল কৌশলও হবে লিঙ্গ পক্ষপাতিত্ব থেকে মুক্ত। পুরুষ ও নারী দুই লিঙ্গের মানুষের মধ্যে ভারতীয় ঐতিহ্য অনুসারে যা কিছু সর্বোৎকৃষ্ট তা চিহ্নিত করে প্রতিপালন করতে হবে। পাঠ্যক্রম হলো লিঙ্গান্তভূতি সহায়ক, লিঙ্গ সম্পর্কে সংবেদনশীল এবং কৌশলযুক্ত। পাঠ্যক্রম কাঠামোর সূচনাতে এই নীতি থেকে ঘোষিত হওয়া যে শুধু নয়, তার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে সমগ্র কাঠামোতে আরও কোথাও লিঙ্গ বিভাজন চিহ্নিত করা। পরে অন্য একটি অংশে ব্যাখ্যা করা হয়েছে, এখানেও ইংলিশে লেখা আছে, সেটারই বাংলা যেটা মিনিং আছে সেটা বলছি। শিক্ষায় প্রবেশের সুযোগের সমতা প্রয়োজনীয়, কারণ যদি মেয়েদের পরিবর্তনের হাতিয়ার করে তুলতে হয়, সুতরাং স্বাস্থ্য, পুষ্টি ও পারিবারিক শিক্ষার উন্নতির স্বার্থে মেয়েদের শিক্ষা গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও মেয়েদের অংশগ্রহণ করার মতো ক্ষমতায়নের কারণেও তা গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2000 খ্রিস্টাব্দে বিদ্যালয় পাঠ্যক্রমের কাঠামোতে লিঙ্গ বিভাজন বা বৈষম্যের কোনো সচেতন প্রয়াস নেই ঠিকই, কিন্তু ওই সময় পর্যন্ত মেয়েদের শিক্ষায় পরিপূর্ণ সমতা আনা সম্ভব হয়নি বলে নতুন করে উক্ত প্রসঙ্গগুলোর উল্লেখ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। সংখ্যা কিংবা ক্ষমতায়ন এবং অন্যান্য গুণগত বিষয় কোনো দিক থেকেই নয়। 2000 খ্রিস্টাব্দের পর 2005 খ্রিস্টাব্দে আরেকটি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক প্রকাশিত হয় এনসিইআরটির মাধ্যমে। এক্ষেত্রে 21টি ফোকাস গ্রুপ আলোচনার ভিত্তিতে যে পজিশন পেপার সমূহ এনসিইআরটির কাছে জমা দেয় তার ভিত্তিতে আরও আন্তর্জাতিক মানের এবং আরও আধুনিক দৃষ্টিভঙ্গির পরিচয় দেওয়া হয়। শুধু তাই নয়, শিক্ষা ব্যবস্থা, পাঠ্যপুস্তক, পাঠ্যক্রম রচনা সর্বক্ষেত্রে বিপ্লবিক পরিবর্তনের সুপারিশ করে। এরপর জাতীয় পাঠ্যক্রম কাঠামোর পর্যালোচনা হলে নতুন করে আর কোনো কাঠামো প্রকাশিত হয়নি। 2005 খ্রিস্টাব্দে জাতীয় পাঠ্যক্রম কাঠামোর কিছু বিস্তারিত আলোচনা আছে কোর্স 5-এর শেষে পরিচ্ছেদে এবং কোর্স 7 এর ব্যবহারিক নির্দেশিকা অংশে। এর পরবর্তীতে কী আছে তাহলে একবার দেখে নিই। বলা হয়েছে যে 2005 খ্রিস্টাব্দে প্রকাশিত জাতীয় পাঠ্যক্রম কাঠামোতে আবার নতুন করে শিক্ষার সমতা আনার একটি উল্লেখ করা হয়েছে, তবে সেক্ষেত্রে মেয়েদের শিক্ষার চেয়ে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে সামাজিক প্রান্তিক শ্রেণীর শিক্ষার সমতা আনার উপর। কিছু সমাজবিদ্যা সম্পর্কিত পাঠ্যক্রমের কাঠামো, বিষয়বস্তু নির্বাচন এবং শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে সংহতির কথা বলা হয়েছে, সেক্ষেত্রে লিঙ্গ সম্পর্কিত সচেতনতা ও সংবেদনশীলতা সৃষ্টির একটি প্রয়াস উদ্দেশ্যমূলকভাবে গ্রহণ করা হয়েছে।
তার কারণ কাঠামো রচয়িতারা মনে করেন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে এই সংবেদনশীলতা একদিকে সামাজিক অসাম্য ও কুসংস্কার দূর করতে সক্ষম হবে এবং অন্যদিকে লিঙ্গ সমতা অর্জনের ক্ষেত্রেও সহায়ক হবে। যেমন জলকে কেন্দ্র করে সমাজবিদ্যার পাঠে বাড়িতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় জলের উৎস সম্পর্কে অনুসন্ধান করার পরিপ্রেক্ষিতে দেশের বহু অঞ্চলে জল আনার জন্য মেয়েদের যে আনুষঙ্গিক পরিশ্রম অপরিমিত সময় ব্যয় করতে হয় তার ইঙ্গিত দেওয়া হয়েছে। সুতরাং সমস্ত দিক বিচার করে বলা যায় যে পাঠ্যক্রম সম্পর্কিত নীতি ও কাঠামোতে আধুনিককালে অন্তত লিঙ্গ স্বাতন্ত্র্য নির্মাণের কোনো সচেতন প্রয়াস নেই। তবে পাঠ্যক্রম ও সংশ্লিষ্ট কার্যক্রমগুলো নিয়ে দেশের 34টি বোর্ড বিদ্যালয় শিক্ষার যে নিজস্ব পাঠ্যক্রম রচনা করেন তার মধ্যেও কোথাও এই বিভাজন নেই একথা বলা কঠিন। কারণ যখন পাঠ্যক্রম থেকে পাঠ্যসূচি তৈরি হয়, পাঠ্যসূচির ভিত্তিতে পাঠ্যপুস্তক আঞ্চলিক ভাষায় রচিত হয় এবং তার ভিত্তিতে বিদ্যালয়ে পঠন পাঠন পরিচালিত হয়, মূল্যায়ন হয়, তখন গুপ্তভাবে অর্থাৎ অলিখিত কার্যক্রম হিসাবে লিঙ্গ বিভাজনের সমস্যা থাকে কি না তা ব্যাপক অনুসন্ধানের বিষয়। অর্থাৎ লিঙ্গ বিভাজনের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়গুলো অনুসন্ধান করে দেখা হয়। এর পরবর্তী কি প্রশ্ন আছে তাহলে একবার দেখে নিই পরবর্তী প্রশ্নটা। দেখো 8 নম্বর প্রশ্ন বলা আছে নারী চর্চা থেকে লিঙ্গ চর্চার দৃষ্টিভঙ্গির প্রধান পরিবর্তনগুলো সংক্ষেপে আলোচনা করুন। অর্থাৎ নারী চর্চা থেকে যে এই যে লিঙ্গ চর্চা সেটার যে চেঞ্জ হয়েছে সেই পরিবর্তনগুলোই বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে আলোচনা করতে। তাহলে চলো দেখে নিই কী বলেছে উত্তরটা। আর এটাই তোমাদের লাস্ট প্রশ্ন। এই ভিডিওতে তোমাদের 2019 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আধুনিককালে মানবীবাদী শব্দটির পরিবর্তে লিঙ্গ পরিচয় চর্চা শব্দটিকে ব্যবহার করা হয়েছে। প্রশ্ন হতে পারে কেন এই নামের পরিবর্তন? আগের নামটি কি যথোপযুক্ত ছিল না? কেউ মনে করে নামের এই পরিবর্তন যথাযথ ও সময়োপযোগী। এই পরিবর্তন কোনোভাবে নারীদের পৃথক অস্তিত্ব বা রাজনৈতিক গুরুত্বকে হ্রাস করবে না। লিঙ্গ পরিচয় চর্চায় প্রধানত পুরুষের পুরুষত্ব ও নারীর নারীত্বের ওপর আলোকপাত করে, কেননা ওই লক্ষণ সমষ্টি লিঙ্গ পরিচয় বহন করে। এই বিশ্ব প্রকৃতিতে একক পুরুষ বা নারীর কোনো সম্পূর্ণ ভূমিকা নেই, উভয়ের পরিপূরক। মানবীবিদ্যা তুলনায় সংকীর্ণ পরিধির। নারীদের বিভিন্ন দিক, আচরণ প্রবণতা, স্বতন্ত্র বৈশিষ্ট্য ও সমস্যা, বঞ্চনা ও প্রতিকার, দায়িত্ব ও কর্তব্য, অধিকার ইত্যাদির আলোচনায় এর মুখ্য প্রতিপাদ্য বিষয়। কিন্তু লিঙ্গ পরিচয় চর্চা শব্দটির মধ্যেই রয়েছে শ্রেণী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের লিঙ্গ পরিচয় ভিত্তিক আলোচনার সুযোগ। নারী বা পুরুষ শব্দের মধ্যে নিহিত আছে অন্তর্লীন যৌন পরিচিতি, অথচ লিঙ্গ পরিচয় বা জেন্ডার শব্দটি ব্যক্তির ব্যক্তিভিত্তিক পরিচিতিকে ব্যক্ত করে না। মানববিদ্যা বা নারী চর্চা এর নারীর একক পরিচয় থেকে বহুত্বের চিহ্ন পরিচয়ক লিঙ্গ পরিচয় চর্চায় পরিবর্তনে এই প্রবণতা অগ্রগতির দিক নির্দেশক। লিঙ্গ পরিচয় বা জেন্ডার শব্দটি সামাজিকভাবে নির্ধারিত বৈশিষ্ট্যসমূহের সমবায়। ওম্যান স্টাডিজ এর নারীর প্রধান। এই বিশ্বে প্রতিটি লিঙ্গের মানুষের অস্তিত্ব এবং অধিকার স্বীকৃত। সবার অর্থাৎ সব লিঙ্গের প্রতিটি মানুষের সহযোগিতার মধ্যেই এই বিশ্বে শান্তি স্থাপন সম্ভব। তাই চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গির প্রসার ও পরিবর্তন কাম্য। সেদিক থেকে বিচার করলে মানববিদ্যা শব্দটির পরিবর্তে লিঙ্গ পরিচয় চর্চা শব্দটি অনেক বেশি কাঙ্ক্ষিত। সামাজিকভাবে নির্ধারিত লিঙ্গ পরিচয় বা জেন্ডার শব্দটি ব্যবহার নারী শব্দটির সহজ সরল দৌতন্যকে অনেক জটিল ও বহু অর্থবহ সীমার অন্তর্ভুক্ত করতে সক্ষম। উদ্দেশ্য যতই মহৎ হোক না কেন, পুরুষতান্ত্রিক সমাজে নেতা নেত্রী ও পণ্ডিতদের অভিবাসনে নারী শব্দটির উল্লেখ নিজে থেকেই অনুকম্পার রেশ বহন করে। যেমন দেখা যায় যে পশ্চাৎপদ শ্রেণীভুক্তদের কথা উল্লেখের সময় অন্তত কিছুটা হলেও ভাবের ঘরে এই গ্লানি থেকে মুক্ত পাওয়া যায়।
মানবীবিদ্যা শব্দটির পরিবর্তে লিঙ্গ পরিচয় চর্চা শব্দটির ব্যবহার কিছু সুবিধা প্রদান করে। উদাহরণ হিসাবে বলা যায় যে লিঙ্গ পরিচয় চর্চার হিংসা আলোচ্য বিষয়। এই আলোচনায় বিশেষত পারিবারিক হিংসার প্রতিরোধমূলক শিক্ষার তুলনায় কম শারীরিক শক্তিসম্পন্ন নারীর ওপর পৌরস্য প্রকাশের ঝুঁকি ভীষণ হতে পারে, এটা চরমভাবে উপলব্ধ হয়। বিপরীতভাবে পারিবারিক হিংসা যে সংঘটিত হতে পারে তার প্রতিরোধের আলোচনা হতে পারে, যা মানবীবাদের আলোচ্য না হওয়া স্বাভাবিক। সর্বোপরি পৌরুষমূলক বৈশিষ্ট্য ও নারীত্বের বৈশিষ্ট্যের যে গতানুগতিক বিপরীত ধারণা তাও পুনর্মূল্যায়ন প্রয়োজন, কারণ এই ধারণার বশবর্তী হয়ে অধিকাংশ পারিবারিক হিংসা বা নারীদের প্রতি পীড়নমূলক আচরণের সূত্রপাত। মানবীবাদের চর্চা কিন্তু পুরুষকে মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসাই নয়, বরং সামাজিক পরিবর্তনের লক্ষ্যে পুরুষের দ্বারা নারীর প্রতি হিংসামূলক আচরণকে আলোকের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসাই হলো এর প্রধান উদ্দেশ্য। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে প্রথম পঠন পাঠনের বিষয় হিসাবে মানবীবিদ্যার পরিবর্তে লিঙ্গ পরিচয় চর্চা নামের পরিবর্তন হয়। আরেকটুখানি আছে প্যারাগ্রাফ, তোমরা এটা দেখে নিও। এবং ভিডিওটি ছিল এই পর্যন্তই, সম্পূর্ণ ভিডিওটি, এবং এখানে আমি আমার ভিডিওটি শেষ করলাম। পরবর্তী প্রশ্ন উত্তর নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব।